আসসালামু আলাইকুম। স্মার্ট ক্রিকেট কাকে বলে? স্মার্ট ক্রিকেট কিভাবে খেলতে হয়? আধুনিক ক্রিকেটের সাথে কিভাবে তাল মেলাতে হয়? সেটা শ্রীলঙ্কা এবং এই আফগানিস্তানের ম্যাচ যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আধুনিক ক্রিকেটে কিরকম তাল পরিবর্তন করতে হয় সিচুয়েশন অনুযায়ী প্ল্যান অনুযায়ী। যেমনটা আমরা দেখেছি আফগানিস্তানের ক্ষেত্রে কিভাবে ছিল প্রথমার্ধে কিন্তু লাস্ট পর্যন্ত মোহাম্মদ নাবি ওয়েটিং এ ছিলেন যে একটা ওভারে তিনি চড়াও হবেন এবং সেই ওয়েটিং থাকতে অবশেষে কিন্তু ঠিকই ধোনি দলকে এক ওভারে ৩১ রান নিয়ে সে আফগানিস্তানকে পজিটিভ একটা স্থানে নিয়ে গেলেন এবং সেখানে তারা প্রায় জয়ের আশাই করছিল। অপরদিকে ঠিক তেমনিভাবে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে দেখবেন আপনি কুশল মেন্ডিস কিভাবে খেললেন। কুশল মেন্ডিস চাইলেই শুরু থেকে আক্রমণ করতে পারতেন, আক্রমণ করে হয় উইকেট যাইতো নয়তোবা ম্যাচটা জিততো। মানে ডবল স্ট্রাইক রেটেও তিনি চাইলে খেলতে পারতেন, কিন্তু তারা সেই রিস্ক নেয় নাই, কারণ তারা কোয়ালিফাই করতে প্রয়োজন ১০১ রান। তো তারা আগে ১০১ রানটা নেওয়ার চেষ্টা করেছে এবং সেই ১০১টা রান তারা খুব সহজেই নিতে পেরেছে এবং নেয়ার পর দেখলেন তো তারা কিভাবে জয়ের জন্য খেলেছে। কুশল মেন্ডিস কিংবা কামেন্দু মেন্ডিসের ইনিংসের উপর বল করেই মূলত শ্রীলঙ্কা জয়লাভ করে। সো আধুনিক ক্রিকেটে এইরকমই স্মার্ট ক্রিকেট খেলতে হয়। এখন বাংলাদেশ কি আদৌ স্মার্ট ক্রিকেট সম্পর্কে ধারণা রাখে? বাংলাদেশ যদি স্মার্ট ক্রিকেট সম্পর্কে ধারণা রাখতো তাহলে শুরুর ম্যাচে গ্রুপ পর্বে আমরা হংকংয়ের সাথে রান রেট বাড়ানোর সুযোগ থাকা সত্ত্বেও আমরা রান রেট বাড়াতে পারি নাই। আবার দেখবেন যে আফগানিস্তানের সাথে আমরা যখন জয় লাভ করি তখন কিন্তু চাইলেই কিন্তু ম্যাচ আরো একটা ওভার আগে শেষ হতে পারতো। আফগানিস্তানকে আরো আগে অল আউট করতে পারতাম কিংবা আফগানিস্তানের সাথে আমরা 20+ রানের জয়ও পেতে পারতাম। কিন্তু সেখানে আমরাও আনস্মার্ট ক্রিকেট খেললাম। আমাদের তাসকিন এবং মুস্তাফিজ সেখানে বোলারদের হাতেও মার খেলেন, যার ফলে লাস্ট পর্যন্ত ৮ রানে জয় পেলাম। সো এই লেভেলের ক্রিকেট খেললে আপনি অপেক্ষায় থাকতে হবে যে প্রতিপক্ষ অন্য কোন যে ২ টা ম্যাচ সেই ২ টা ম্যাচের উপর, যেমন আমরা এইরকম ক্রিকেট খেলে যে অন্য ২ টা ম্যাচের উপর প্রতিপক্ষ বা যে ওই ম্যাচে ওই টিম ওকে হারাবে আর ওই টিম ওরে হারাবে তার উপর রেজাল্টের উপর ভিত্তি করে আমাদের যাওয়া আসা নির্ভর করবে। এইরকম আশা এইরকম ক্রিকেট খেললে চলবে না। শুরু থেকেই স্মার্টলি ক্রিকেট খেলতে হবে। সো এই মুহূর্তে সুপার 4 এ বাংলাদেশ এবং সেই সুপার 4 এ ফার্স্ট ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আবার শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচে গ্রুপ পর্বে আমরা হেরেছি। এবার সেকেন্ড ম্যাচে সুপার 4 এ পারবো কি জিততে? এখানে পারভেজ হোসেন ইমনকে খুব গুরুত্বপূর্ণ একটা রোলস প্লে করতে হবে। এখন পারভেজ হোসেন ইমনকে কি আসলেই টিম ম্যানেজমেন্ট রাখবে? নাকি এই আফগানিস্তানের সাথে যেভাবে সাইফ হাসানকে দিয়ে জয় পেয়েছিলাম সেই সাইফ হাসানের ওপর বল করবে? কিন্তু এই মুহূর্তে যদি দেখেন তাহলে পারভেজ হোসেন ইমনের ওপর বল করাটাই এ জরুরি এবং পারভেজ হোসেন ইমনের উপর আস্থা রাখাটা খুবই জরুরি টিম ম্যানেজমেন্টের। কারণ পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিমরা যদি একজন টিকে যেতে পারে তাহলে কিন্তু শুরুতেই বাংলাদেশের জয়ের পাল্লা ভারী হয়ে যাবে। হয়তো শ্রীলঙ্কার সাথে আমাদের ফার্স্ট ম্যাচে একটা ট্র্যাজেডি ঘটে গেছে, সেখানে পারভেজ ইমন কিংবা তানজিদ তামিম দুজনে ফার্স্টে ২ ওভারে মেইডেন উইকেট দিয়ে আসেন এবং সেখানে খুবই গুরুতর একটা কঠিন পর্যায়ে চলে যায় বাংলাদেশ। এখন সেই পর্যায় থেকে হয়তো শিক্ষা পেয়েছেন পারভেজ ইমন তানজিদ তামিমরা। সো এখানে পারভেজ ইমন তানজিদ তামিমদের রাখাটা খুবই জরুরি। আবার আরেকটা রুলস প্লে করতে হবে নাসুম আহমেদকে। নাসুম আহমেদকে এখানে বসিয়ে রেখে কোনো লাভ নাই। শ্রীলঙ্কান বামহাতি আসালাঙ্কা, কুশল পেরেরা কিংবা কামিন্দু মেন্ডিস এদেরকে দেখে যদি আপনি বসিয়ে রাখেন নাসুম আহমেদকে তাহলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না। নাসুম আহমেদ কিন্তু ভালোই লেফট আর্ম বোলার এবং নাসুম আহমেদ চাইলে কিন্তু বামহাতিদেরও ভালো করতে পারেন। সেটা তো আমরা সাদিক আতাউল্লাহকে আমরা যখন দেখলাম আফগানিস্তানের সাথে প্রথম বলে উইকেট নিয়ে সেটা তো প্রমাণ করলেন নাসুম আহমেদ। এখন দেখা যাক বাংলাদেশ কি আসলে আদৌ স্মার্ট ক্রিকেট সম্পর্কে জানে, স্মার্ট ক্রিকেট সম্পর্কে বুঝে। যদি স্মার্ট ক্রিকেট সম্পর্কে বুঝতে পারে তাহলে আশা করব শ্রীলঙ্কার সাথে স্মার্ট ক্রিকেট খেলে স্মার্টলি বাংলাদেশ জয়ের যাত্রা শুরু করবে সুপার 4 এ।